আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মধ্যরাতে শেষ হচ্ছে বিধিনিষেধ, প্রস্তুতি চলছে বাস কাউন্টার ও শপিং মলে। শিথিলের আগে পুরনো রূপে রাজধানী, কমেছে পুলিশি চেকপোস্ট। করোনায় আরও 210 জনের মৃত্যু, কোভিড রোগীতে ঠাসার রাজধানী হাসপাতালগুলো। বিধিনিষেধ শিথিলে সংক্রমণ ও প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। ফাইজারের টিকার দাবিতে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রবাসীদের বিক্ষোভ। সিনোফার্মের টিকা পাওয়া যাবে আগের চেয়ে কম দামে, জানালেন অর্থমন্ত্রী। এরশাদের মৃত্যু দিবসে পুত্র সাদ ও এরিকের চমক। রওশন এরশাদকে জাতীয় পার্টির আজীবন চেয়ারম্যান, বিদিশাকে কো চেয়ারম্যান ঘোষণা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যরাত থেকে লকডাউনের বিধিনিষেধ শিথিল হচ্ছে, প্রস্তুতি চলছে পরিবহন খাতে। গাড়ি ধোয়া মোছা, ইঞ্জিনের সমস্যা সারানো সহ মেরামত সংক্রান্ত কাজ চলছে বাস স্ট্যান্ড ও ওয়ার্কশপগুলোতে। রাজধানীর মার্কেটগুলো প্রস্তুত নিচ্ছে ঈদের বেচাকেনার জন্য। টানা 14 দিনের লকডাউনের বৃত্ত থেকে আগামী 8 দিন গাড়ি রাস্তায় চলাচলের সুযোগ মিলেছে। তাই বুধবার বাসস্ট্যান্ডগুলোতে পরিবহন সংশ্লিষ্টদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বেশ কিছুদিন গাড়ির ইঞ্জিন বন্ধ থাকলে এমনিতে ছোটখাটো সমস্যা দেখা দেয়। এ কারণেই গাড়ি রাস্তায় নামানোর উপযোগী করা হচ্ছে। গাড়ির যে এতদিন বসা ছিল, এখন গাড়ির সমস্ত কাজ কাম যা কিছু আছে এগুলো সব গুছাই গাছায় রাখতেছি। এখন আগামীকালকে থেকে গাড়ি চালু ভালোভাবে কাজ করে কমপ্লিট করে ওটা চলতে পারি, সেভাবে জন্য আমরা গাড়ির প্রস্তুতি করতেছি। গ্লাস ট্লাস ঠিক করে লুকিং গ্লাস এগুলো তো কমপ্লিট করতে হবে। কি কষ্ট, গাড়ি গ্লাস চাপান লাগতেছে, ব্যাটারি মেটারি সব নষ্ট। গত ঈদের দূরপাল্লার বাস বন্ধ রাখা হলেও এবার খোলা রাখার অনুমতি মিলেছে। স্বাস্থ্যবিধি মেনেই বাস চালানোর আশ্বাস দিচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা। 2 সিটে একজন করে যাত্রী বহন করব এবং গাড়ির ভিতরে হ্যান্ড স্যানিটাইজার থাকবে, মাস্ক থাকতেছে। ড্রাইভার, সুপারভাইজার, হেল্পার এরা মাস্ক ব্যবহার করবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। কাউন্টার আছে, কাউন্টার আমাদের হ্যান্ড স্যানিটারি থাকে, হাতের মাস্ক থাকে এবং প্রত্যেকটা যাত্রীকে যারা আছে সবাইকে আমরা যাত্রীকে মাস্ক দেওয়ার চেষ্টা করবো, মাস্ক দিচ্ছি। এদিকে দোকান মালিক সমিতির সভাপতি বলছেন, এবার ঈদের আগে যেটুকু বিক্রি হবে তাই কাজে লাগবে সংশ্লিষ্টদের। সুযোগ পেয়েছে, আমরা এখন আসলে ব্যবসার কথা চিন্তা করছি না, আমরা শুধু সার্ভাইভ করার কথা চিন্তা করছি। আমরা যদি কিছুটা আমরা সেল করতে পারি, যারা খুব বেশি প্রয়োজন তারা হয়তো মার্কেটে আসবেন, তাদের মাধ্যমে যদি কিছুটা সেল করতে পারি সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমরা আমাদের কর্মচারীদের যত কিছুটা হলেও যাতে আমরা বেতন দিতে পারি, নিজেরা যাতে আরো 1 মাস চলার ব্যবস্থা করতে পারি। দক্ষিণাঞ্চলের মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করেন লঞ্চ, তাই যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত হচ্ছে সদরঘাটও। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। কঠোর বিধিনিষেধ এখনও শিথিল হয়নি। রাস্তায় বেড়ে গেছে যানবাহন, কমেছে পুলিশি চেকপোস্ট। বাইরে এসে অনেকেই বলছেন বিশেষ প্রয়োজনে তাদেরকে বাইরে আসতে হয়েছে। পুলিশ বলছে অহেতুক যারা বের হয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজধানীর ভিআইপি সড়কে গাড়ির এই দীর্ঘ সারি দেখলে কারো বিশ্বাস হবে না যে দেশে লকডাউন চলছে। যানজট স্বাভাবিক কর্মদিবসের মতোই, অবশ্য ব্যক্তিগত গাড়ি বেশি। বেশিরভাগ রাস্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট নেই। এই সুযোগে অবাধ চলাচল মানুষ আর যানবাহনের। যারা বের হয়েছেন তাদের কেউ বলছেন চিকিৎসার কথা, কেউ বলছেন জরুরি পারিবারিক প্রয়োজনের কথা। তারাও মানছেন করোনার সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। আমাদের তো স্বাস্থ্যবিধি মেনেই চলা উচিত, যদি একান্ত প্রয়োজনে আমরা বেরই হই রাস্তায়, না হলে তো এটা সম্ভব না কমানো। সিআরপিতে আমার ওয়াইফের ফিজিওথেরাপি দিতে যাচ্ছি, এই জন্য আমাকে বের হইতে হয়েছে। আমাদের চাকরির স্বার্থে বলেন বা দেশের স্বার্থে বলেন, আমাদেরকে অফিসে যেতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। পুলিশ বলছে বাইরে আসা অনেক যাত্রী ভাবছেন লকডাউন প্রত্যাহার হয়ে গেছে, সে কারণে রাস্তায় গাড়ি ও মানুষের সংখ্যা বেড়েছে। আগামীকাল যে লকডাউন শেষ, অনেকেই মনে করছে আজকেই লকডাউন শেষ। এই গাড়ির সংখ্যাগুলো সকালে বেশি ছিল, এখন এই গাড়ির সংখ্যাগুলো কমে গেছে। আর আমরা তো যথারীতি আমরা সরকারের নির্দেশনা মেনে চলছি। ঈদ উপলক্ষে 8 দিনের বিরতি দিয়ে আবার লকডাউনের ঘোষণা দিয়ে রেখেছে সরকার। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। কঠোর বিধিনিষেধের শেষ দিনেও শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটের ফেরিতে বেড়েছে যাত্রী ও যাত্রীবাহী যানবাহনের চাপ।
ফলে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আছে অসংখ্য পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। সকাল থেকে বিভিন্ন উপায়ে যাত্রীরা নানা উপায়ে ঘাট এলাকায় পৌঁছে ফেরি পার হচ্ছেন। ফেরি কর্তৃপক্ষ জানায়, পুলিশের বিভিন্ন চেকপোস্ট পার হয়ে একান্ত জরুরি প্রয়োজনে যারা ঘাটে পৌঁছেছেন তারাই পারাপার হচ্ছেন। গেল শুক্রবার বিআইডব্লিউটিসি থেকে ব্যক্তিগত যানবাহন ও যাত্রী পারাপার বন্ধের নির্দেশনা দেওয়ার পরও বিধিনিষেধ কার্যকর করতে ব্যর্থ হচ্ছে ফেরি কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, এই নৌ রুটে বর্তমানে 4টি বড়, 2টি ঢেলা, 4টি কে টাইপ, 2টি মিডিয়াম, একটি ছোট সহ মোট 13টি ফেরি চলাচল করছে। করোনার মৃত্যু এখনও 200-র উপরে। গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 210 জন, যা গত দিনের চেয়ে 7 জন বেশি। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি আরও 2 থেকে 3 সপ্তাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় দেশে এ পর্যন্ত 17,052 জনের মৃত্যু হয়েছে। একদিনে ঢাকা বিভাগে মারা গেছেন 69 জন, খুলনা বিভাগে 46 জন আর চট্টগ্রামে 39 জন। একদিনে 42,490টি নমুনা পরীক্ষায় 12,383 জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্ত 10,59,538 জন। একদিনে সুস্থ হয়েছেন 8,245 জন। মোট সুস্থ 8,97,412। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 29.14, সুস্থতার হার 84.70। লকডাউন শিথিলে ঈদের পর সংক্রমণ ও মৃত্যু আরও বাড়বে বলে আশঙ্কার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু 3 সপ্তাহ পর্যন্ত এভাবে চলতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেজন্য আমাদের হাসপাতালগুলোকে প্রিজার্ভ রাখা। যদি কোনো রোগী ঢুকাতে আমরা না পারি এবং সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি চলতেই থাকে, তাহলে আমরা সবাই কিন্তু বিপদে পড়ে যাব। আমরা এই বিধিনিষেধ শিথিল করার সাপেক্ষে আমাদের সংক্রমণ বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করি। সেজন্য ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে যদি এসব গণপরিবহন অথবা বাজার হাট, আমাদের পশুর হাট এবং শপিং মলগুলো খোলা রাখা হয়, তাহলে সবচেয়ে ভালো হবে বলে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কঠোরভাবে বারবার বলার চেষ্টা করছে। যেখানে পরিবহন খোলা। রাজধানীর করোনা হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। বিশেষ করে দূরের জেলার রোগীদের পাঠানো হচ্ছে ঢাকায়। এতে অধিকাংশ করোনা হাসপাতালই ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগীর চিকিৎসা দিতে হচ্ছে। আবার বিভিন্ন হাসপাতাল ঘুরে স্বজনদের ভর্তি করাতে পারছেন না অনেকেই। একটি করোনা হাসপাতাল প্রতি মুহূর্তে জন্ম দিচ্ছে কত না গল্প কাহিনী। কেউ কাঁদছেন, কেউ বা একটু আশার আলো নিয়ে হাসপাতাল ছাড়ছেন। করোনা সংক্রমণের ভয়াবহতা এমন অনিশ্চিত করে তুলছে প্রতিদিনের জীবনযাপন। উত্তরা থেকে মাকে নিয়ে প্রথমে সিএমএইচে গিয়েছিলেন এই তরুণী। করোনা শনাক্ত হয় সেখানেই। চিকিৎসা খরচের অনিশ্চয়তায় ভর্তি করাননি সেই হাসপাতালে, আসেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। কিন্তু বিধিবাম, সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও মাকে ভর্তি করাতে পারেননি। মা বলে কথা, হাল না ছেড়ে ছুটলেন আরেক হাসপাতালে। পরিস্থিতি দেখতে অনুসরণ করে বাংলাভিশন টিম। ভাড়া করা সেই লাল গাড়িটির দেখা মিলল কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে। মাকে গাড়িতে বসিয়ে ভর্তির চেষ্টায় ব্যস্ত মেয়েরা। আবার মা একটু বেশি অসুস্থ হলেই দৌড়ে এসে সেবা করছেন তারা। এই হাসপাতালের সামনেই একই সময়ে আবার ভিন্ন চিত্রও আছে। আইসিইউতে করোনার সাথে যুদ্ধ করে এখন সুস্থ হয়ে বাসায় ফিরছেন এই দম্পতি। শারীরিক অবস্থা অনেক উন্নত, অক্সিজেন লেভেলও ভালো, আজকে ডাক্তার ডিসচার্জ করে দিয়েছে। তখনও সেই মায়ের ভর্তির কোনো সুরাহা হয়নি। এভাবেই প্রায় 2 ঘন্টা। শেষ পর্যন্ত কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে মাকে ভর্তি করাতে পারলেন অসহায় 2 মেয়ে। আবারও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের চিত্র। মাদারীপুর থেকে বাবাকে নিয়ে এই হাসপাতালে এক সন্তান। মাথার উপরের ছাতা যে এই বাবাই, তাই সুস্থ করে তুলতে সব চেষ্টাই করছেন তিনি। অক্সিজেন যখন আমরা কমাই না বন্ধ করি তখন 60-65-70 চলে যায়। এইটাই একটা অস্থিরতা। এখন এইটা যদি ফুললি কিউর করা যায়, ফুসফুসে কোনো ইনফেকশন আছে কিনা বা আদার্স কোনো কিছু আছে কিনা, এগুলো একটু ইমপ্রুভমেন্টের জন্য ঢাকায় আনা। যশোর হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ ভাইকে নিয়ে এসেছেন আরেক যুবক। ভাইয়ের কষ্ট মেনে নেওয়া যে তার জন্য বড়ই কঠিন। পরে সেখান থেকে 4 দিন ধরে রাখছি চিকিৎসারত অবস্থায়, কোনো উন্নতি না পেয়ে আমরা এখানে আসছি। আবার এই নারীর স্বজনের মৃতদেহ পড়েছিল হাসপাতালের ভিতরে।
সাথে কেউ নেই। এখন কি করবেন এই অজানা প্রশ্নে ফোন করছিলেন কতজনের কাছে। এভাবেই করোনা হাসপাতালের দিন যায়, রাত আসে। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। রাজধানীতে ফাইজারের টিকার দাবিতে বিক্ষোভ করেছেন সৌদি ও কুয়েতগামী প্রবাসীরা। সোহরাওয়ার্দী হাসপাতালে দিনভর বিক্ষোভ করেন তারা। পরে ফাইজারের পরিবর্তে মডার্নের টিকা দেওয়া হয় প্রবাসীদের। তাদের অভিযোগ, ফাইজারের টিকার মেসেজ পেয়েই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসেছেন। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল ফাইজারের টিকা নেয়ার জন্য বুধবার ভোর থেকে শত শত প্রবাসী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাসপাতালে টিকা কেন্দ্রে এসে ভিড় করেন। টিকা দিতে ধীরগতি, অসাধু উপায়ে টিকার ব্যবস্থা সহ নানা অভিযোগ এনে কিছুক্ষণ পর পর বিক্ষোভ করেন তারা। এই ভাই, মিডিয়া আসার পরে আমরা এই টিকা শুরু হয়েছে দেখলাম, আপনারা মনে আরো আগে আসলে আমরা আরো আগে পাইতাম। আনসারের লোক আছে, আরো কিছু দালাল আছে এখানে, যারা ঘুরে ঘুরে এগুলো কন্ট্যাক্ট করে 500 টাকা করে নিয়ে আপনার নিচের গেট দিয়ে ঢুকাচ্ছে। কয়েক ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা না পেয়ে যখন প্রবাসীরা উত্তেজিত, তখন হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করেন ফাইজারের টিকা শেষ, দিতে হবে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ভ্যাকসিন। যারা শুধু মডার্নার টিকা নিতে ইচ্ছুক তারাই থাকবেন, কারণ আমাদের ফাইজারের টিকা নাই। মডার্ন টিকা না নিতে পারেন তাইলে আমাদের কেন্দ্র থেকে আর কোনো টিকা দেওয়া যাবে না। এমন ঘোষণার পর প্রবাসীরা আরও উত্তেজিত হয়ে পড়েন। অভিযোগ করেন ফাইজারের টিকা ছাড়া তারা সৌদি আরব যেতে পারবেন না। আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাইতেছে, আমাদের ফাইজার টিকা দেওয়ার জন্য মেসেজ দেওয়া হয়েছে, আমাদের তো ইয়ার টিকা দেওয়ার মেসেজ দেওয়া হয় নাই। মেসেজ আসছে, অনেকের মেসেজ না আসা কি আসছে, মেসেজ ছাড়া কি আসছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বেলা 2:30টায় প্রবাসীদের মডার্নার ভ্যাকসিন দেওয়া শুরু হয়। টিকা পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। আশা করছিলাম যে ফাইজার টিকাটা কুয়েতে অনুমোদন ছিল, কিন্তু এখন আবার শুনতেছি যে মডার্ন অনুমোদন আছে। প্রবাসীরা ফাইজারের পাশাপাশি মডার্নার ভ্যাকসিন নিয়ে সৌদি আরব ও কুয়েত যেতে পারবেন বলেও জানিয়েছে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম। আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে অনুরোধ করা হয়েছে যে মডার্নার টিকা বর্তমানে পর্যাপ্ত আছে। যারা টিকা গ্রহণ করার জন্য নিবন্ধন করেছেন তারা 7টি কেন্দ্রের বাইরেও 12টি সিটি কর্পোরেশনের 40টির বেশি কেন্দ্র থেকে মডার্না টিকা গ্রহণ করতে পারবেন। এদিকে প্রবাসীদের ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি রাজধানীর 41টি টিকা কেন্দ্রে অব্যাহত রয়েছে গণটিকা কার্যক্রম। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। আগের চুক্তির থেকে কম দামে চীন থেকে 1.5 কোটি ডোজ করোনার টিকা কিনবে সরকার। সিনোফার্ম ইন্টারন্যাশনাল এই টিকা সরবরাহ করবে। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জানান, একই দাম ও চুক্তির আওতায় প্রয়োজন হলে ভবিষ্যতে আরও টিকা কেনা হবে। তবে তথ্য গোপনীয়তার চুক্তি থাকায় ঠিক কত দরে এই টিকা কেনা হচ্ছে তা জানাননি অর্থমন্ত্রী। ভ্যাকসিন কেনার উপরে একটি প্রকল্প, আমরা চায়নার সাইনোফার্ম থেকে ভ্যাকসিন কিনবো 15 মিলিয়ন। আর আগের সাথে প্রাইস কম, আমরা আগে যে প্রাইস পেয়েছিলাম তার সাথেও আমরা কমে পাচ্ছি, এবং দ্যাটস ইট। এটা যদি আমরা যদি ইয়ে করেন তাহলে ইন দ্যাট কেসে আমরা আগে একবার পিছনে পড়ে গেছিলাম, আবার পিছনে পড়ার সম্ভাবনা আছে। এই পারচেজগুলো সিলেক্টিভ পারচেজ, এবং এগুলো সম্বন্ধে ফর টেকনিক্যাল রিজনস আমরা আপনাদেরকে ডিটেইলড আর বলতে পারি না এবং বলাও সম্ভব হচ্ছে না। প্রধানমন্ত্রীর প্রণোদনায় স্বজনপ্রীতি না করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছাতে কঠোর সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এক্ষেত্রে কোনো অনিয়ম সহ্য করা হবে না। নিজেদের উদাসীনতায় উৎসবের যাত্রা যেন জীবনের শেষ যাত্রায় রূপ না নেয়, সে ব্যাপারে জনগণকে সতর্ক থাকারও পরামর্শ তাঁর। সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্তরা যাতে তালিকাভুক্ত হয় সেই দিকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। এর আগে কিছু ঘটনা নজরে এসেছিল, যা পরে সংশোধন করা হয়েছিল। তাই তালিকা প্রণয়নে যেন স্বজনপ্রীতি না হয়, প্রণোদনার অর্থ যেন বেহাত না হয় এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে কোনো অনিয়ম সহ্য করা হবে না।
বিএনপি নেতারা বলেছেন দীর্ঘদিন ধরে দল ক্ষমতায় নেই, আবার গুম খুন হামলা মামলায় জর্জরিত নেতাকর্মীরা। তারপরও করোনার এই দুঃসময়ে ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে জনগণের পাশে দাঁড়াচ্ছে বিএনপি। মানুষের জন্যই যে বিএনপি রাজনীতি করে, করোনার এই সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তা প্রমাণ করেছেন নেতাকর্মীরা। করোনায় বিপর্যস্ত জনজীবন, চলছে টানা 2 সপ্তাহের লকডাউন। এতে জীবন ও জীবিকা নিয়ে বিপাকে নিম্ন আয়ের দরিদ্র মানুষ। করোনার শুরুতে রাজনৈতিক দলগুলো যেভাবে গরিব অসহায়দের পাশে দাঁড়িয়েছিল, এবার তেমন একটা দেখা যাচ্ছে না। বিএনপি নেতারা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের আগ পর্যন্ত তারা 2 কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছেন। করোনার প্রকোপ কমে যাওয়ায় তা কিছুদিনের জন্য বন্ধ হলেও আবারও ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে হেলথ সেন্টার খুলেছেন, তারপর বিভিন্ন স্থানে ওষুধের যোগান দিচ্ছেন, বিভিন্ন স্থানে এই যে ক্যানুলার যেটা নাকি সবচেয়ে বেশি অভাব সেটা কিনে দিচ্ছে হসপিটালগুলোতে। তো বিরোধী দল, আমরা দীর্ঘদিন বিরোধী দল আছে, আমাদের কর্মীরা মার খেয়েছে, আমাদের কর্মীরা হামলা মামলায় একেবারে জর্জরিত। তারপরেও যে তারা যে এই কাজটা করতে পারতেছে, মানুষের পাশে দাঁড়াতে পারছে, আমি মনে করি আমাদের দলের তরফ থেকে মনে করি মানসিক নিয়ে যে রাজনীতি সেটা তারা কাজের মাধ্যমে প্রমাণ করছে। হ্যাঁ, বাধার সময় তো হচ্ছে, তো আমরা তো পুলিশে এই লকডাউনের নাম দিয়ে আমাদেরকে রিলিফ পরিচালনা করতে দিচ্ছে না। করোনায় ত্রাণের পাশাপাশি হেল্পলাইন খোলা, রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস সহ সব ধরনের সহায়তা নিয়ে নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়াচ্ছে বলে জানান বিএনপি নেতারা। এটা আপনারা প্রথম থেকেই খেয়াল করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন বিভিন্ন হসপিটালে আমরা পিপি মাস্ক দিয়েছি এবং হ্যান্ড স্যানিটাইজার পর্যন্ত বিতরণ করেছি। বিশেষ করে তাদের চিকিৎসা সামগ্রী, তাদের নিত্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া, এবং আমরা এখনও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে যাচ্ছি এবং অক্সিজেন দিয়ে এবং অ্যাম্বুলেন্স সাপ্লাই দিয়ে যতটুকু পারি তাদেরকে সাহায্য করছি। তাদের সর্বদাই তাদের পাশে আমরা প্রথম থেকেই আমরা ছিলাম এবং এখন পর্যন্ত আমরা আছি। বিএনপির জাতীয় করোনা পর্যবেক্ষণ কমিটি প্রতিদিনই পরিস্থিতি মনিটরিং করে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন বলে জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। রওশন এরশাদকে চেয়ারম্যান, মা বিদিশা ও ভাই রাহাগীর আল মাহি সাদকে কো চেয়ারম্যান এবং কাজী মামুনুর রশিদকে ভারপ্রাপ্ত মহাসচিব করে জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করেছেন প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ। বুধবার বাড়িধারার প্রেসিডেন্ট পার্কে এক দোয়া ও মিলাদ মাহফিলে তাদের নাম প্রস্তাব করেন তিনি। সংবাদ সম্মেলনে এরিক অভিযোগ করেন, অসুস্থ থাকা অবস্থায় হুসেইন মোহাম্মদ এরশাদকে জিম্মি করে রাতের আঁধারে অবৈধভাবে পার্টি চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন তার চাচা জিএম কাদের। স্মরণসভায় কাজী মামুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদিশা সিদ্দিক, রাহাগীর আল মাহিসাদ এরশাদ, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী সহ অনেকে। তবে অসুস্থতাজনিত কারণে উপস্থিত ছিলেন না রওশন এরশাদ। 2 সন্তানকে পাশে নিয়ে নতুন প্রজন্মের কাছে প্রয়াত এরশাদের বার্তা তুলে ধরার অঙ্গীকার করেন বিদিশা। আমার আম্মা বেগম রওশন এরশাদ থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান, আমার মাতা বিদিশা এরশাদ থাকবেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং সাথে থাকবেন আমার ভাই সাদ এরশাদ। এরশাদ সাহেবের স্বপ্ন বাস্তবায়ন করব আমি, মা বিদিশা এরশাদ, আমার 2 সন্তান সাদ এরশাদ এবং এরিক এরশাদকে সাথে নিয়ে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। 2019 সালের এই দিনে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই রাষ্ট্রপতি। দলটির নেতারা মনে করেন, হুসেইন মোহাম্মদ এরশাদের শাসন দেশের 50 বছরের ইতিহাসে উন্নয়ন ও অগ্রযাত্রার কারণে এরশাদের আমলকে মনে রেখেছে দেশের কোটি মানুষ। হুসেইন মোহাম্মদ এরশাদ, একদিকে তিনি সাবেক সেনা প্রধান, সেনা শাসক, অন্যদিকে রাজনৈতিক ব্যক্তি, বিরোধী দলের নেতা, কবিও ছিলেন তিনি। তবে ভোটের সময় বরাবর রূপ পাল্টালেও সরকার গড়ায় নিজেকে তিনি পরিণত করেছিলেন ট্রাম্প কার্ডে।
1982 সালে নির্বাচিত সরকারের অধীনে সেনাপ্রধানের দায়িত্ব পালনকালে রাষ্ট্র ক্ষমতা দখল, সামরিক শাসন জারির মাধ্যমে শাসন করেন দেশ। টানা 9 বছর স্বৈর শাসন শেষে 90-এর গণ অভ্যুত্থানে বাধ্য হন পদত্যাগ করতে, কারাভোগও করতে হয় তাকে। তবে এত সব নেতিবাচক কর্মকাণ্ড ছাপিয়ে তৃণমূলে তিনি ছিলেন প্রচণ্ড জনপ্রিয়। জীবনে কোনো নির্বাচনই হারেননি তিনি। 2019 সালের 14 জুলাই ইন্তেকাল করেন এই দেশবরেণ্য রাজনৈতিক। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কাকরাইলে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করে জাতীয় পার্টি। এ সময় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশের ইতিহাসে সেরা রাষ্ট্রপ্রধান ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। হুসেইন মোহাম্মদ এরশাদের এই দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমরা সরকারের কাছে দাবি করছি, একটা পরিবারে আমরা 4 জন যদি ধরি 8 কোটি লোক, এই 2 কোটি পরিবারকে আপনারা 10,000 টাকা করে ট্রান্সফার পেমেন্ট করুন। এ সময় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, লকডাউনে অনাহারে অর্ধাহারে থাকা মানুষের সংখ্যা বাড়ছে, তাই উন্নয়ন প্রকল্প বন্ধ করে হলেও আগে মানুষের খাবারের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মেগা প্রজেক্ট যদি আপনি বন্ধ করতে না পারেন, যেটা ছোটখাটো প্রজেক্টগুলো বন্ধ করুন। মানুষের জীবন আগে নাকি আগে প্রজেক্টটা আমাদের উন্নয়ন? আমরা বাঁচলে পরে সেখানে আমাদের সকলে আমরা দেখব উন্নয়ন। করোনার ভ্যাকসিন নিয়ে সরকার মানুষকে শুধুই আশ্বাস দিচ্ছে বলেও মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। করোনা মহামারীর কারণে আটকে থাকা এসএসসি এইচএসসির পরীক্ষার বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামীকাল বৃহস্পতিবার সকাল 11টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সীমিত সংখ্যক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে নাকি অন্য পদ্ধতিতে মূল্যায়নের ভিত্তিতে উপরের শ্রেণীতে উন্নীত করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী। করোনার প্রকোপ বাড়তে থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ছে দফায় দফায়। সবশেষ ঘোষণা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে 31 জুলাই পর্যন্ত। এর ফলে অনিশ্চিত হয়ে পড়েছে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা। স্কুল কলেজ খোলার সম্ভাবনা ফিকে হওয়ায় সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে পরীক্ষার পরিকল্পনাও ভেস্তে যেতে বসেছে। এই পরিস্থিতিতে অটোপাস নাকি মূল্যায়নের ভিত্তিতে ফলাফল হবে সে ব্যাপারে জানাতে পারেন শিক্ষামন্ত্রী। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে শরীক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বুধবার পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘোষণা দেন ভারপ্রাপ্ত মহাসচিব বাহাউদ্দিন জাকারিয়া। ইসলামী দলটির অন্যতম শীর্ষ নেতা আল্লামা নূর হোসেন কাশেমির মৃত্যুতে বিএনপির সমবেদনা না জানানো, জোটের শরিক দলগুলোর যথাযথ মূল্যায়ন না করা এবং দেশব্যাপী ওলামাদের উপর জেল জুলুমের বিরুদ্ধে বিএনপির কার্যকর প্রতিবাদ না করাকে জোট ছাড়ার কারণ বলে উল্লেখ করেন দলটির মহাসচিব। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডের হত্যা মামলায় গ্রেফতার 8 জনের মধ্যে 2 জনকে জামিন ও 6 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে 4 দিনের রিমান্ড শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে আসামিদের নেওয়া হয়। এ সময় আসামিপক্ষ সকলের জামিনের আবেদন করলে আদালত এই আদেশ দেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার 8 জন সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাশেম, তার ছেলে হাসিব বিন হাশেম ওরফে সজীব, তারেক ইব্রাহিম, তাওসিব ইব্রাহিম, তানজিম ইব্রাহিম, শাহান শান আজাদ, মামুনুর রশিদ ও সালাউদ্দিন। এদের মধ্যে তাওসিব ইব্রাহিম ও তানজিম ইব্রাহিম জামিন পেয়েছেন, অন্যদের কারাগারে পাঠানো হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আসামিরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি। গত 8 জুলাই সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় হাশেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডের 52 জন মারা যান। সেজেন জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী মালিক কারখানা পরিদর্শকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সেজারের মালিক কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে বেআইনিভাবে কারখানা চালিয়ে আসছে জানিয়ে নেতারা বলেন, সরকারি বিভিন্ন দপ্তর ও সরকার এ দায় এড়াতে পারে না। অগ্নিকাণ্ডে নিহত নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের পাশাপাশি নিহতের পরিবারগুলোকে 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান জোট নেতারা। সেজারের মালিকের ব্যাংক থেকে ঋণ হিসেবে নেয়া 2000 কোটি টাকা আত্মসাতের জন্য মালিক পক্ষ থেকে আগুন লাগানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে আজও ঢাকা গাজীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার কর্মকর্তা-কর্মচারীরা। কারখানার সামনে ঢাকা জয়দেবপুর সড়কে দুই পাশে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন তারা। এতে সড়কে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানায়, কারখানায় শ্রমিক কর্মকর্তা-কর্মচারীরা 7 মাসের বকেয়া পাওনা পরিশোধ ও 3 বছরের জমে থাকা অন্যান্য ভাতার দাবিতে সড়ক অবরোধ করে টানা 9 দিন ধরে আন্দোলন করছেন তারা। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, পশুর হাটের পাইকার ও ক্রেতাদের টার্গেট করে ভুয়া ডিবি সেজে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। অথচ ডিবি পুলিশ কখনো চেকপোস্ট বসায় না। কেউ এমন পরিস্থিতিতে পড়লে ডিবি পুলিশের পরিচয় নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এমন একটি প্রতারক চক্রে 4 জনকে বসিলা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দেখতে অবিকল গোয়েন্দা পুলিশের ডিবি লেখা জ্যাকেট, ওয়াকি টকি, পুলিশ লেখা হ্যান্ডকাফ আর খেলনা পিস্তল নিয়ে টার্গেট করা লোকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে চেকপোস্ট বসায় প্রতারক চক্র। যারা ব্যাংকে মোটা অঙ্কের টাকা লেনদেন করেন কিংবা পশুর হাটে টাকা লেনদেন করেন, তারাই এই চক্রের টার্গেট করা লোকটিকে ডিবি পুলিশের অভিযানের কথা বলে গাড়িতে তুলে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে টাকা হাতিয়ে নির্জন রাস্তায় ফেলে দিয়ে যায় এরা। এর আগে এমন অপকর্ম করে পুলিশের হাতে ধরা খেয়ে জেলও খেটেছে কয়েকবার। এই কোরবানির ঈদে বড় বড় পাইকাররা আসবে, বড় বড় হাট বসবে, এটাই ছিল তাদের মূল টার্গেট। এবং এই টার্গেটকে ঘিরেই কিন্তু তারা বিভিন্ন জায়গাগুলিতে এই কাজটি করেছিল এবং তারা সেটা স্বীকারও করেছে যে তারা আগামী যে সামনে ঈদগুলি, ঈদে তো 1 সপ্তাহ আগে থেকে শুরু হয়, বড় বড় পাইকাররা আসে, তাদেরকে তারা টার্গেট করেছিল। এমন আরও কয়েকটি চক্রের প্রতারকের নাম পাওয়া গেছে, তাদেরকে দ্রুত ধরার চেষ্টা করছে গোয়েন্দা পুলিশ। ডিবি ড্রেস পরলেই, ওয়্যারলেসের হাতে থাকলেই যে আপনি তাকে পুলিশ মনে করে সব কিছু দিয়ে দেবেন তা তো না। আপনি একটু হবেন, আপনি একটু তাকে ভেরিফাই করবেন যে আপনি চলেন, আমরা চলেন, আপনি কোন জায়গায় দায়ী ডিউটি। অন্যান্য পুলিশ ড্রেস পরা পুলিশও তো আছে আশেপাশে, ডিবি পুলিশ তো চেকপোস্ট যেখানে সেখানে করে না। এদিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে জাল টাকা ও ইয়াবা সহ হাসপাতাল দালাল চক্রের মামুন সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে 3.5 লাখ টাকা ও 550 পিস ইয়াবা জব্দ করা হয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনায় বেশ কিছু নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে সরকার। তথ্য বিবরণীতে এসব নির্দেশনা দেওয়া হয়। অনলাইনে পাশাপাশি স্বাস্থ্যবিধি ও নির্দেশনা অনুযায়ী কোরবানির পশুর হাট বসাতে হবে। হাটে ক্রেতা বিক্রেতাদের একমুখী চলাচল এবং প্রবেশ ও বের হওয়ার পথ আলাদা করতে হবে। হাতে পর্যাপ্ত সময় রেখে পশু কেনা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃদ্ধ ও শিশুদের পশুর হাটে প্রবেশ নিয়ন্ত্রণ করা, পশুর হাটে জাল টাকা শনাক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে বলা হয়েছে। হাটে আসা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি হাত ধোয়ার জন্য পর্যাপ্ত বেসিন, পানি ও জীবাণুনাশক সাবান রাখতে নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পশু কোরবানির পর 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীতে ডেঙ্গু রোগী গত বছরের চেয়ে এবার বেড়েছে। তবে মশক নিধন অভিযান যেভাবে চলছে তাতে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে যাবে বলে আশা করছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, অতি বৃষ্টিতে যেন জলজট তৈরি না হয় সে লক্ষ্যে কাজ চলছে। সকালে 35 নম্বর ওয়ার্ডে তাঁতিবাজার মোড়ে বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধন করে এসব বলেন মেয়র। পরে 31 ও 33 নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে স্বল্প মেয়াদী কৌশল হিসেবে সব নালা নর্দমা সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্নতা চলমান রয়েছে। আর মধ্য ও দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে ঢাকা দক্ষিণের পানি নিষ্কাশন ব্যবস্থা ঢেলে সাজানো হবে। ডেঙ্গু মোকাবেলায় নগরবাসীকে আরও সচেতন হবার পরামর্শ দেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আমাদের 9টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এডিস মশা লার্ভা চিহ্নিতকরণ এবং যেখানে যেখানে বাসা বাড়িতে আমরা সেগুলো পাচ্ছি তাদেরকে আমরা জরিমানা করছি। এটা একটি হলো তাদেরকে সচেতন করে তোলা, যে যাতে করে তাদের নিজস্ব আঙ্গিনায় যেন এই লার্ভাগুলো না থাকে। যে ঊর্ধ্বগামী ছিল ডেঙ্গু রোগীর সেটা কমে এসেছে। আমরা আশাবাদী যে এই কার্যক্রম চলমান থাকলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসবে। এবার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট।
করোনা মহামারীতে দেশের মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই। করোনায় রোগী শনাক্তের ঊর্ধ্বগতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে অক্সিজেন ও জরুরি চিকিৎসা সরঞ্জামের চাহিদা ব্যাপক হারে বাড়ছে। বিসিআই করোনা মহামারী মোকাবিলায় জরুরি চিকিৎসা সরঞ্জাম সর্বাধিক আক্রান্ত খুলনা, যশোর, রংপুর এবং ফরিদপুর জেলায় সরকারি হাসপাতালগুলোতে দেওয়ার উদ্যোগ নিয়েছে। চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে 115টি অক্সিজেন সিলিন্ডার, 3টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, 5টি বাইপ্যাপ মেশিন, 700টি এনআরবি মাস্ক এবং 10টি বাইপ্যাপ মাস্ক। লাবিব গ্রুপের কৃষিপণ্য ব্যবসায়ের ক্রমবর্ধমান উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসাবে উদ্বোধন করা হলো দেশের অন্যতম প্রধান কৃষি খামার আলমগীর রেঞ্জ লিমিটেডের বোর্ড বাজার সেলস সেন্টার। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, সিআইপি সহ বোর্ড বাজার ও গাজীপুরের বিশিষ্ট ব্যক্তিরা। করোনা দুঃসময়ে চুয়াডাঙ্গার পলাশপাড়ায় নিজ বাড়িকে জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে রূপান্তরিত করেছেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম সরকার। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, করোনার এই মহামারী মোকাবেলায় নিজ অবস্থান থেকে সামর্থ্যবান সকলকে এগিয়ে এসে অসহায়দের সহায়তা করতে হবে। এখন থেকে জরুরি এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিশেষজ্ঞ ডাক্তার বিনামূল্যে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ দেবেন। চট্টগ্রাম রেলওয়ের সিআরবি এলাকায় 400 কোটি টাকা ব্যয়ে 500 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল এবং মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্প এলাকা ঘুরে দেখেছেন আওয়ামী লীগ নেতারা। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতারা। এ সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এমপি, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। নড়াইল জেলা বিএনপির কোভিড-19 করোনা ভাইরাস পর্যবেক্ষণ হেল্প সেলের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরে চৌরাস্তায় অনুষ্ঠিত জেলা বিএনপির কার্যালয়ে হেল্প সেলের উদ্বোধন করেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম। সাতক্ষীরায় জনতা ব্যাংকের অস্থায়ী কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা এরিয়া অফিসের ইনচার্জ এজিএম মোহাম্মদ জাকির হোসেন। রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় খেয়াঘাট বস্তিবাসীর মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। সিগন্যাল 11-এর উপ অধিনায়ক মেজর নার্গিস পারভিনের নেতৃত্বে 8 শতাধিক পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শরীয়তপুরের জাজিরা উপজেলার পাইনপাড়া চর এলাকায় নদী ভাঙন ও করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। 150টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন 99 কম্পোজিট ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, 27 আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আফজাল হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে খাগড়াছড়ি রিজিয়নের আওতায় খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে হতদরিদ্র 180টি পরিবারকে মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌফিকুল বারী। দিনাজপুরে করোনায় ঘরবন্দি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস। ঘোড়াঘাট পৌর এলাকায় টিএমএসএস ভবনে অসহায় 300 পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবিকে বলছে শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মধ্যরাতে শেষ হচ্ছে বিধিনিষেধ, প্রস্তুতি চলছে বাস কাউন্টার ও শপিং মলে। শিথিলের আগেই পূর্ণরূপে রাজধানী কমেছে পুলিশি চেকপোস্ট। করোনায় আরও 210 জনের মৃত্যু, কোভিড রোগীদের ঠাঁসার রাজধানী হাসপাতালগুলো। বিধিনিষেধ শিথিলে সংক্রমণ ও প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। ফাইজারের টিকার দাবিতে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রবাসীদের বিক্ষোভ। সিনোফার্মের টিকা পাওয়া যাবে আগের চেয়ে কম দামে, জানালেন অর্থমন্ত্রী। এরশাদের মৃত্যু দিবসে পুত্র সাদ ও এরিকের চমক। রওশন এরশাদকে জাতীয় পার্টির আজীবন চেয়ারম্যান, বিদিশাকে কো চেয়ারম্যান ঘোষণা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।